এতক্ষণ আমরা একটা হরিজন্টাল কার্ভের পাসিং সাইড ডিসটেন্স, তারপর হচ্ছে সাইড ডিসটেন্স, স্টপিং সাইড ডিসটেন্স এসব নিয়ে আলোচনা করছি। এখন আমরা ভার্টিক্যাল কার্ভের সাইড ডিসটেন্স, তারপর মানে ভার্টিক্যাল কার্ভের লেন্থ, এই জিনিসগুলো নিয়ে এই জায়গায় কথা বলবো। প্রথমে যদি ফর্মুলাগুলো দেখি, ফর্মুলাগুলো ডিরাইভ করা যায়, কিন্তু ডিরাইভ করতে হয়তো আরেকটা লেকচার লাগবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হয়তো আমি আরেকটা লেকচার বানাবো, কিন্তু মনে হয় যে এই ফর্মুলাগুলো নিজেরা একটু মনে রাখলে বেটার হয়, কারণ ফর্মুলাগুলো ডেরিভেশনগুলো একটু জটিল। এই জায়গায় যদি আমরা খেয়াল করি কি বলতেছে, এই জায়গায় স্টপিং সাইড ডিসটেন্স, এই যে এস, স্টপ এস ইজ এস, সাইড ডিসটেন্স যখন ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম হয়, দ্যাট মিন্স হচ্ছে সাপোজ এরকম একটা ভার্টিক্যাল কার্ভ, এই ভার্টিক্যাল কার্ভ, আচ্ছা এতটুকু ধরে নিলাম, এই একটা ভার্টিক্যাল কার্ভ, সাইড ডিসটেন্স সাপোজ, সাইড ডিসটেন্সের লেন্থ সাপোজ এটা সাইড ডিসটেন্স, এরকম একটা কেস হতে পারে, বা ভার্টিক্যাল কার্ভের সাপোজ লেন্থ এটা, অথবা এখান থেকে ধরে নিতে ভার্টিক্যাল কার্ভের লেন্থ এটা, তাহলে হচ্ছে সাইড ডিসটেন্স অ্যাভেলেবল সাইড ডিসটেন্স হবে যাতে, সেই ক্ষেত্রে সাইড ডিসটেন্স কি ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম, অথবা যদি সাইড ডিসটেন্স বেশি হয় ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে সাইড ডিসটেন্স বেশি হয়, সেক্ষেত্রে একটা ধরনের ফর্মুলা। যেমন সাইড ডিসটেন্স যদি ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম হয়, তাহলে বলতেছে L equal to a s square divided by root over 2h1 plus root over 2h2 তার হোল স্কয়ার। আচ্ছা, যখন সাইড ডিসটেন্স লেন্থের চাইতে বড় হয় তখন কি বলতেছে, ভার্টিক্যাল কার্ভের লেন্থ হবে twice s minus 100 root over 2h1 plus root over 2h2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a। এটাকে একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা যদি আমরা একটু ফিগারের মাধ্যমে দেখাই আসলে কিরকম ঘটনাটা। আচ্ছা, এই ফিগারটাতে যদি আমরা একটু খেয়াল করি, যেমন এটাতে বলতেছে কি যে সাইড ডিসটেন্স, এই যে এই এখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে কার্ভের লেন্থ, আর সাইড ডিসটেন্স বলতেছে এই যে এই পয়েন্ট থেকে S1 আর S2 দুইটা মিলে হচ্ছে সাইড ডিসটেন্স। দেখাই যাচ্ছে যে সাইড ডিসটেন্স এই জায়গায় ভার্টিক্যাল কার্ভের যে লেন্থ তার চেয়ে কম। আর আরেকটা যদি দেখি, এই জায়গায় যদি একটু খেয়াল করি, লেন্থ এই জায়গায় লেন্থ হচ্ছে এই গ্রিন যে কার্ভটা, এটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভের লেন্থ, কিন্তু সাইড ডিসটেন্স দেখা যাচ্ছে নিচে সাইড ডিসটেন্সটা এস দিয়ে ডিনোট করা আছে, এই জায়গায় সাইড ডিসটেন্সটা এই লেন্থের চাইতে বেশি। এরকম বিভিন্ন কেস হতে পারে, এরকম দুইটা কেস এই জায়গায় দেখানো হয়েছে যে সাইড ডিসটেন্স এক ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম, আর এক ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে বেশি। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা জানি। তো এই জায়গায় বলতেছে এস হচ্ছে সাইড ডিসটেন্স অ্যাভেলেবল ওভার রেস্ট অফ দ্য ভার্টিক্যাল কার্ভ, এল বলতেছে লেন্থ অফ দ্য ভার্টিক্যাল কার্ভ, আর এটাকে বলতেছে দুইটা গ্রেডের সামেশন, দুইটা গ্রেডের অ্যালজেব্রিক সামেশন। যেমন এরকম একটা গ্রাফ আছে, তাহলে এই জায়গায় যদি আমরা দেখি এটা গ্রেড হচ্ছে প্লাস g%, সাপোজ, আর এটা গ্রেড হচ্ছে সাপোজ এটার ভার্টিক্যাল, এটা গ্রেডটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে -g%। তাহলে অ্যালজেব্রিক সামেশন এই হবে, অ্যালজেব্রিক সামেশন এই গ্রেড আর এই গ্রেডের অ্যালজেব্রিক সামেশন, দ্যাট মিন্স g1 প্লাস g1 প্লাস g2 এর পরিমাণ। এভাবে আরো কয়েকটা কেস আমরা একটু পরেই দেখতেছি। আর h1 বলতেছে কি, h1 বলতেছে হাইট অফ আই অ্যাবভ এভারেজ ড্রাইভার, কি বলতেছে হাইট অফ আই অফ এভারেজ ড্রাইভার, দ্যাট মিন্স হচ্ছে হাইট অফ আই বলতে কি বোঝাচ্ছে, সাপোজ এই থেকে একজন গাড়ি নিয়ে আছে, ওই ড্রাইভারের চোখের হাইট কত উচ্চতায় আছে এভারেজ। যেমন একটা বাসের মধ্যে থাকলে ড্রাইভারের মানে চোখের হাইট একরকম হয়, একটা কারের মধ্যে থাকলে স্বাভাবিক বাসের যে পজিশন, বাসের ড্রাইভার যেই পজিশনে থাকে কারের ড্রাইভার তার চাইতে নিচের পজিশনে থাকে, তো তার আয়ের পজিশন বাসের ড্রাইভারের আয়ের পজিশন থেকে নিচে। তো সেম ক্ষেত্রে বলা যায় যে এক এক ভেহিকেলের জন্য আসলে এই জিনিসটা এক এক রকম হয়। সিমিলারলি হাইট অফ অবজেক্ট সাইটেড, এই দুটার একটা
h2 হচ্ছে হাইট অফ অবজেক্ট সাইডে এই দুটার ভ্যালু দিয়ে দিছে যে ফর ডিজাইন পারপাস ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য হাইট অফ দ্য আই of the average driver h1 equal to 3.5 আর হচ্ছে হাইট অফ স্টেশনারি অবজেক্ট h2 equal to 0.5 এই দুটার ভ্যালু আমাদের সবসময় মনে রাখতে হবে যে এভারেজ ড্রাইভারের হাইট ড্রাইভারের চোখের হাইট হচ্ছে 3.5 ফিট আর h2 হচ্ছে হাইট অফ অবজেক্ট স্টেশনারি অবজেক্টের হাইট হচ্ছে h2 equal to 0.5 ফিট তাহলে এই ফর্মুলাতে আমরা এ কোথা থেকে পাবো এ পাবো হচ্ছে যে ভার্টিক্যাল কার্ভ তার রেট থেকে ভার্টিক্যাল রেট থেকে as to stopping side distance এই জিনিসে বা সাইড ডিসটেন্স अवेलेबल এই জিনিসটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করছি সাইড ডিসটেন্স अवेलेबल কত h1 আর h2 ভ্যালু তো বলেই দিয়েছে যে এমপিরিক্যাল ফর্মুলা থেকে h1 আর h2 ভ্যালু কত হবে আছে এখন যদি দেখি এই কার্ভটার আচ্ছা এই আমাদের যে আগের পেজে যেটা ছিল যে এর ভ্যালু বের করা এই ইকুয়েশনের মধ্যে এর ভ্যালু বের করা ছিল সেই ক্ষেত্রে যদি এর ভ্যালু বের করতে চাই এরকম একটা কার্ভ যদি হয় এরকম একটা যদি কার্ভ হয় যে কার্ভ প্রথমে উপরে উঠতেছে দেন হচ্ছে কার্ভটা নিচে নামতেছে এই টাইপের যদি কার্ভ হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এটা স্লোপ হচ্ছে প্লাস জি আর এটা পরেরটার এটা স্লোপ হচ্ছে মাইনাস জি এটা স্লোপ হচ্ছে মাইনাস জি তাহলে এদের অ্যালজেব্রিক সামেশন এ হবে g1 প্লাস g2 আর হচ্ছে পরবর্তী এরকম যদি একটা ভ্যালি কার্ভ দেখি এই ভ্যালি কার্ভের ক্ষেত্রে এটার এই লাইনটার স্লোপ হচ্ছে মাইনাস g1 সাপোজ পরবর্তী এই লাইনের স্লোপ হচ্ছে এই লাইনের স্লোপ হচ্ছে প্লাস g2 তাহলে এদের মধ্যে অ্যালজেব্রিক সামটা হচ্ছে এই কার্ভের এই কার্ভ এবং এই কার্ভের অ্যালজেব্রিক সাম হচ্ছে g1 মাইনাস g1 প্লাস g2 এটা জাস্ট হচ্ছে একটা অ্যালজেব্রিক সাম করতে এই গ্রাফের সাথে অ্যালজেব্রিক সাম করলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে আর হচ্ছে এটার মধ্যে যদি আসি এই ধরনের কার প্রথমটা উপরের দিকে উঠতেছে এভাবে উঠতেছে দ্বিতীয় এই দিকেও যে কার্ভটা উপরে উঠতেছে কিন্তু প্রথমটার চেয়ে দ্বিতীয়টার রেট কি রেটের রেট কম সেক্ষেত্রে দ্বিতীয়টার রেট যদি ধরে নেই যে এটা g2 তাহলে অ্যালজেব্রিক সাম হবে g1 মাইনাস g2 আর যে কার্ভটা যদি এরকম কিছু একটা হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি রেট হচ্ছে কমতেছে রিলেটিভলি কম রেটে কমতেছে এই ক্ষেত্রে কি রিলেটিভ বেশি রেটে কমতেছে এটা সাপোজ g2 তাই অ্যালজেব্রিক সাম হবে g2 মাইনাস g1 এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে কিভাবে আসে আচ্ছা বা চারটা কার্ভ এই যে চারটা কার্ভের ক্ষেত্রে দেখানো হয়েছে কারো যদি আরো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আরো মানে সে আমরা এক্সপ্লেন করতে পারবো তো প্রথমে আসি এই নিয়ে একটা ম্যাথ দেখি ম্যাথে কি বলছে প্রবলেম 6 a crest vertical curve is to be designed to turn 3% grade plus 3% grade with a minus 2.5% grade at a section of two-lane highway. Determine the minimum length of curve if the speed of the highway is 60 miles per hour s less than l. দুইটা কন্ডিশন ছিল s less than l আর s greater than l এখানে বলতেছে কন্ডিশনটা কি s less than l তাহলে s less than l এর ফর্মুলা আমরা জানি ওই ফর্মুলাটা ইউজ করতে হবে assume that coefficient of friction f equal to 0.29 the perception reaction time t equal to 2.5 তাহলে s less than কার্ভের লেন্থ মিনিমাম লেন্থ অফ কার্ভ বের করতে বলছে তাহলে আমরা s less than l এর যে ফর্মুলা এটা আমরা কি জানি তাহলে s less than l এর ফর্মুলা যদি আমরা বের করতে যাই প্রথমেই আমাদের হচ্ছে ডাটাগুলো যদি দেখি ডাটাগুলো দেখলে কি দাঁড়াচ্ছে যে গ্রেডের পার্টিকেল গ্রেড প্রথমটা হচ্ছে g1 equal to 3% আর হচ্ছে এটারে যদি আমরা 100 তে নিয়ে যাই 100 তে g1 3% মানে কি 100 তে 3 তাহলে হচ্ছে 0.03 পার ফিট 100 দিয়ে ভাগ করে দিলাম 3% মানে কি 3% মানে হচ্ছে 3/100 তাহলে এটাই লিখছি আর কি এটাতে যে প্রতি এটা মানে কি যে প্রতি ফিট গেলে কত ফিট ওঠে আর এটা কি ছিল যে 100 ফিট গেলে 3 ফিট আর এটা মানে কি যে প্রতি ফিটে কত ফিট মানে প্রতি ফিট হরিজন্টাল ডিসটেন্স গেলে কত ফিট ভার্টিক্যাল ডিসটেন্স ওঠে তো g2 দেয়া আছে কত 2.5 g2 2.5 দেয়া আছে সিমিলারলি গ্রেড 2 হবে যে প্রতি ফিট গেলে এটা কি ছিল যে 100 ফিট গেলে
2.5 ফিট নিচে নামে, কিন্তু এটা কি 1 ফিট যদি ভার্টিক্যাল হরিজন্টালি যদি 1 ফিটে ভার্টিক্যালি কত নিচে নামে 0.05। আচ্ছা ইউ এই ডিজাইন স্পিড দিয়ে দিয়েছে হাইওয়ে 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার দিয়ে দিয়েছে। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.29, পারসেপশন রিঅ্যাকশন টাইম এটা দিয়ে দিয়েছে 2.5। আচ্ছা এ অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক সাম এই গ্রাফের জন্য আমরা যদি দেখি উপরে উঠতেছে নিচে নামতেছে, তাহলে এটার জন্য অ্যালজেব্রিক সাম ছিল a = g1 + g2, না অ্যালজেব্রিক সাম ছিল কি g1 + g2, g1 + g2। তাহলে g1 কত, অ্যাকচুয়ালি ছিল ফর্মুলাটা ছিল g1 - g2, g1 - g2, কিন্তু g2 যেহেতু নেগেটিভ, সো নেগেটিভে নেগেটিভ আসলে হয়ে গেছে কি পজিটিভ। তাহলে এই জায়গায় অ্যালজেব্রিক সাম হবে a = 5.5%, দ্যাট মিন্স 3 + 2.5। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে 5.5%। আচ্ছা এখন এই ম্যাথটাতে সেম ম্যাথটাতে যদি আমরা একটু দেখি যে পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি ভালো করে যে s যখন লেন্থের চাইতে ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম, এই ফর্মুলাতে যখন আমরা খেয়াল করব যে s আসলে বের করে নিতে হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে s বের করে নিতে হবে। তাহলে আমরা সাইড ডিসটেন্স অ্যাভেলেবল এটা বের করে নিই। অ্যাভেলেবল সাইড ডিসটেন্স যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে হচ্ছে দেখা যাবে যে সাইড ডিসটেন্সের ফর্মুলা আমরা জানি 1.47 ut প্লাস u স্কয়ার 30 f মাইনাস g। এই জায়গায় কি বলতেছে, কনসিডারিং worst case value g to determine the breaking distance, that means হচ্ছে সাইড ডিসটেন্স worst case কত, worst case বলতে আমরা এই জায়গায় কি বুঝতেছি, যখন সাইড ডিসটেন্স বেশি লাগবে একটা গাড়ি থামাতে সাপোজ 10 ফিট লাগবে, 10 ফিট ডিসটেন্সের মধ্যে থামাতে পারবে, একটা গাড়ি থামাতে সাপোজ 15 ফিট ডিসটেন্সের মধ্যে থামাতে পারবে। তাহলে worst case সিনারিও কোনটা, এই জায়গায় 15 ফিট, দ্যাট মিন্স ডিসটেন্স গাড়িটা থামাতে ডিসটেন্স বেশি লাগবে। তাহলে এই জায়গায় যদি আমরা খেয়াল করি দুইটা গ্রেড আছে, একটা হচ্ছে উপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে। তাহলে গাড়ি থামাতে এই গ্রেডে এটা কি উপরের দিকে, এই জায়গায় গাড়ি থামাতে অবশ্যই কি কম ডিসটেন্সের মধ্যে থামাতে পারবে। এই জায়গায় যদি গাড়ি থামাইতে হয় এই নিচের গ্রেডে তাহলে কি বেশি ডিসটেন্স লাগবে, বেশি ডিসটেন্স গাড়ি থামাতে ডিসটেন্স কি বেশি লাগবে। তাহলে পোস্ট কেস সিনারিটা হবে এই কেসটা 2.5। তাহলে আমরা হচ্ছে জি এর ভ্যালু কি ইউজ করব, 2.5 এরটা ইউজ করব। তাহলে 1.47 রাস্তার হচ্ছে আমরা কত ডিজাইন স্পিড এটা জানি, তারপর হচ্ছে পারসেপশন রিঅ্যাকশন টাইম জানি, ডিজাইন স্পিড জানি, ফ্রিকশন কোএফিশিয়েন্ট জানি। জি হচ্ছে 3 আর 2.5 এর মধ্যে আমরা ইউজ করব 2.5। আচ্ছা তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই s = তাহলে আসতেছে 1.47 * 60 * 2.5 প্লাস 60 স্কয়ার ডিভাইডেড বাই 30 f.3.29 দেওয়া ছিল, আর হচ্ছে 0.025 এটা ক্যালকুলেটর বসাই দিলাম আমরা। বসাই দেওয়ার পর তাহলে s এর ভ্যালু আসতেছে এই জায়গা থেকে s এর ভ্যালু আসতেছে 673.33 ফিট। আচ্ছা এখন হচ্ছে s এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। s এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, বলতেছে s হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভের চাইতে ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম। তো ভার্টিক্যাল কার্ভের লেন্থের ফর্মুলা আমরা যদি দেখি সেম কোশ্চেনটা, ভার্টিক্যাল কার্ভের লেন্থের যখন হচ্ছে s ভার্টিক্যাল কার্ভের লেন্থের চাইতে কম হয় তখন ফর্মুলাটা আমরা জানি এরকম কিছু, এটা দেখানো হয়েছে এই লেকচারের শুরুতেই। তাহলে এ কি বলতেছিল, এ হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ মানে কার্ভের অ্যালজেব্রিক সাম, গ্রেডের অ্যালজেব্রিক সাম। s এর ভ্যালু আমরা বের করে আসি 633 সামথিং, আর h1 আর h2 এই দুটো তো আমরা জানি যে 3.5 আর 1.5। এর মান বসায় দিলাম, a হচ্ছে 5.5, s হচ্ছে 673.33, তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 100 √2। h1 এর ভ্যালু আমরা বসায় দিলাম কত 3.5, h2 এর ভ্যালু বসায় দিলাম 5। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে s আসতেছে l আসতেছে 5.5 * 673.33 তার স্কয়ার ডিভাইডেড বাই এই সম্পূর্ণটা ভ্যালু হচ্ছে 1329। অনেক জায়গায় দেখা যাবে যে এই ফর্মুলাটা ইউজ না করে ডাইরেক্টলি হচ্ছে as স্কয়ার, অনেক জায়গায় ক্যালকুলেশন করে as স্কয়ার ডিভাইডেড বাই 1329 বসায় 1329। সেক্ষেত্রে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যখন এর ভ্যালু আমরা পরীক্ষার মানে h এর ভ্যালু যখন এক্সামে দিয়ে দিব বা h2 এর ভ্যালু যখন এক্সামে দিয়ে দিব তখন কিন্তু 1329 ইউজ করলে হবে। 1329 তখনই হয় যখন h1 3.5 আর h2 হচ্ছে 0.5। সো এই ফর্মুলা
লুজের ক্ষেত্রে যদি আমরা H1 আর H2 না বলি, বাই ডিফল্ট H1 3.5, H2 হচ্ছে 0.5 ধরে নিতে হবে। সেক্ষেত্রে 1329 ASS কে ডিভাইডেড বাই 1329 এটার ফর্মুলা ইউজ করা যাবে। কিন্তু যখন দেয়া থাকবে H1 আর H2 ভ্যালু দেয়া থাকে তখন কিন্তু 1329 ইউজ করা যাবে না, কারণ 1329 শুধুমাত্র H1 3.5 আর H2 0.5 এর করেসপন্ডিং হবে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে তাহলে ক্যালকুলেট করলে আসে 1880 কি, অবশ্যই এটা কি সাবজেক্টে বড় আসলে 673 বেশি নিতে, তাই না? তাহলে আমাদের ভার্টিক্যাল কার্ভের মিনিমাম লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ ইন দ্য ডিজাইন স্পেস, এই ভার্টিক্যাল কার্ভের লেন্থ মিনিমাম 1880 হতে হবে। তাহলে এটা কি একটা মানে ডিজাইন, একটা ভার্টিক্যাল কার্ভের লেন্থ ডিজাইনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক।